রিদিদি, একটা বিষয় দেখা যাচ্ছে যে নতুন সরকার আসার পর যারা টেকনিশিয়ান থেকে শুরু করে এই যে তোমাদের টালিগঞ্জের ফিল্ম জগৎ, সেখানে টেকনিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন যারা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা বিভিন্ন শ্রেণীর মানুষ তারা প্রতিবাদ করছে যে সেখানে যে সিন্ডিকেট রাজ চলতো তার বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই যে বিশ্বাস ব্রাদার্স, তার মধ্যে এক বিশ্বাস সে অ্যারেস্ট হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, কি বলবে এই বিষয়টা নিয়ে? ভালো মানুষ বলছেন, অনেকে বলছেন আগে ভয়ে পেয়ে তারা চুপ করেছিলেন। হ্যাঁ, ভয়ের বাতাবরণ তো ছিলই, তবে সবাই যে ভয় পেয়ে চুপ করেছিলেন সেটা হয়তো অসত্য, সেটা হয়তো অতটা সত্যতা নাও থাকতে পারে। কারণ যখন ভয় পাচ্ছি অথচ পুরস্কার নিচ্ছি, গাদা গাদা প্রোগ্রাম করছি, গাড়ি গাড়ি টাকা নিচ্ছি, তাহলে যাদের কাছ থেকে সেই জিনিসটা পেয়েছি তাদের পাশে থাকাই ভালো, তাই না? দুঃখের দিনে বিপদের দিনে মানুষ চেনা যায়, বন্ধু চেনা যায়। আমি এটা আমি বিশ্বাস করি। মানে আমি যদি বিগত সরকারের কাছে অত কাজ পেতাম, অত টাকা পেতাম, অত সম্মান পেতাম, আমি মনে হয় সেখান থেকে নড়তাম না, কারণ আমার একটা দায়বদ্ধতা সেখানে কাজ করতো। কিন্তু এটা তো ঠিকই যে এরা টেরারাইজ করে রেখেছিলেন, এবং আমাদের ইন্ডাস্ট্রি যেমন ইন্দ্রনীল সেন এবং তার দলবল টেরারাইজ করে রেখেছিলেন, এবং ওইদিকে ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্বাস ব্রাদার্স তারা টেরারাইজ করে রেখেছেন। আর সবথেকে বড় কথা, শিল্প সাহিত্য শিক্ষা এগুলোর মধ্যে না হস্তক্ষেপ করার খুব একটা অনুচিত ব্যাপার, এগুলোই তারা করেছিলেন। তার ফল যা হবার হয়েছে, বিস্ফোরণ হয়েছে। একদিকে দেখা যাচ্ছে শুধু আপনিও কিছুদিন আগে প্রতিবাদ জানিয়েছেন, শুধু আপনি নয়, এখন দেখা যাচ্ছে অনেকেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং কোট আনকোট সেক্স র্যাকেট চালাতো, এই ধরনের অভিযোগ উঠছে। এবং যারা তথ্য সংস্কৃতি দপ্তরের যারা অস্থায়ী কর্মী, তাদেরকে কিভাবে হেনস্থা করা হতো তারাও এখন মুখ খুলছে। এই যে বিষয় যে মানে আসলে হ্যাঁতে হ্যাঁ না মেলালেই হেনস্থা করা হবে। আর এই যে মানে সেক্স র্যাকেট বা কি মানে যাদের নিয়ে যাওয়া হতো বা যারা রাজি হয়ে যেতেন, কেউ কেউ স্বইচ্ছায় যেতেন যে কাজ পাবেন বলে, কেউ কেউ হয়তো অনিচ্ছায় যেতেন, পরে ভয় চুরে চুপ করে থাকতেন। কিন্তু আমাদের মনে হয় আমাদের নিজেদের একত্রিত হয়ে একটু দৃঢ় হয়ে যদি আমরা লড়াইটা লড়তাম, তাহলে হয়তো এই দিনটা আমাদের তখনকার সেই দিনটা দেখতে হয়নি। কিন্তু অনেকেই নিজের আখের গুছিয়েছেন, তো এই জিনিসগুলো কখনোই হওয়া বাঞ্ছনীয় নয়, কোনো সরকারের আমলেই এটা হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ সরকার কিন্তু একটা রাজ্যে, হ্যাঁ, তার কাছে কিন্তু সবাই আমরা সমান, এবং আমরা সবাই কিন্তু ট্যাক্স দিই। সেই ট্যাক্স কিন্তু সরকারের খাতেই যায়। সেখানে একজনের প্রতি একরকম আচরণ, আরেকজনের প্রতি অন্যরকম আচরণ, সেটা হবে কেন? কোনো সভ্য সংস্কৃতি, সভ্য রাজ্য, সভ্য দেশে সেটা হবে কেন? এই প্রশ্নটা করা যখন হবে, তখনই বিগত সরকারের কাছে আমি বিরাগভাজন হয়েছি, আমার মতো আরও হয়তো কিছু শিল্পী বিরাগভাজন হয়েছেন। আমরা নিজেদের কাজ করে গেছি বলে আমরা হয়তো আজকে মানে সারভাইভ করেছি, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছি। কাজটাও তো করা দরকার সাথে সাথে, না? নিজে ধরো শ্রীলেখা মিত্রের কথাই বলতে পারি, এত অসাধারণ অভিনেত্রী, তাকে ইন্ডাস্ট্রি কীভাবে কাজে লাগিয়েছে। আমাদের ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্য, তাদের উপর স্ট্রিকচার করেছে, ব্যানিং মানে কেন হয়েছে। আদিত্য বিক্রম সেনগুপ্ত, যার মানে যিনি গানে বাংলা ছবি নিয়ে গেছেন, তার ছবি এখানে রিলিজ করতে দেওয়া হয়নি। অনিক দত্তের ছবির সাথে গণ্ডগোল করা হয়েছে। মানে এই জিনিসগুলো বাঞ্ছনীয় নয়। এটাই বলা, দলমত নির্বিশেষে, রং নির্বিশেষে প্রতিভার জায়গায় কাজ পাবে। এখনও যেমন দেখছি যে কিছু বিগত সরকারের কাছে যারা রেগুলার কাজ পেত, তারা এখন ঘুরঘুর করছে রং বদলানোর জন্য, বিভিন্ন মানে ক্ষমতাবান মানুষদের ধরছে, এবং তারাই সামনে এসে আবার কথা বলছে। তখন ভয় লাগে যে আবার জায়গাটা ওরকম হয়ে যাবে না তো। সেই আর একটা বিষয় যাব যে আপনিও একটা সময় সরকারি কোনো প্রোগ্রাম পেতেন না, বা বিভিন্ন ধরনের আপনাকে সাইট করা হয়েছিল। কারণ 2020-21 আপনি যেহেতু ভারতীয় জনতা পার্টি যোগদান করেছিলেন, তারপর থেকে আপনাকেও নানা রকমভাবে ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, এবং অনেক সময় থ্রেট খেতে হয়েছে। মানে একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাহলে এখন নতুন সরকার হয়েছে, তার কাছে কি কোনো আবেদন আছে আপনার? দেখো, তুমি যেহেতু সাংবাদিক এবং তোমার কাছে খবর আছে যে 20 সালের পরে আমি তো অন্য কোনো দলে অনেকের মতো যোগদান করিনি। যোগদান করাটা খুব মানে কঠিন ছিল তা কিন্তু নয়, কিন্তু
বিজেপিতে জয়েন করেছিলাম, সেখানে যখন দেখেছি যে তৃণমূল আমলে প্রচণ্ডভাবে কাজকর্ম আরও বন্ধ হয়ে গেল, তারা কর্পোরেট কাজও আমার বন্ধ করে দিচ্ছে এবং রীতিমতো মানে থ্রেট করছে যে পশ্চিমবঙ্গ ছাড়া করবে, মুখে অ্যাসিড মারবে। তখন একজন মহিলা শিল্পী, যার উপর অনেকটাই সংসারের দায়িত্ব, সে কি করবে? সে তো নিজের কাজে নিজের মনে নিজের কাজ করবে। হ্যাঁ, তার জন্য আমাকে কেউ কেউ হয়তো অনেকেই মানে বলেছেন যে আমি ধান্দাবাজ। এখন ধান্দা করলে আমি তো তাহলে তখনকার যে রুলিং পার্টি তাদের সাথেই ধান্দা করতে পারতাম, বা যার বিরুদ্ধে আমার মানে বলা, যার বিরুদ্ধে আমার এই যে বিদ্রোহ, তার সাথেও আমি সেটিং করে নিতে পারতাম, কিন্তু আমি তো করিনি। সুতরাং অনেকে অনেক কথা বলেন, একটা মানুষকে না জেনে না বুঝে, তার সংগ্রামটাকে না বুঝে, এবং বাঙালিদের এটা হয়তো একটা জাতিগত একটা ক্যারেক্টার যে দুম করে কারোর সম্পর্কে কিছু বলে দেওয়া। আমি নতুন সরকারের কাছে এটাই আশা করব যে 12টা বছর আমার নষ্ট হয়েছে, আমি যেন আমার নিজের রাজ্যে আমি মানে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নিজের কাজ করতে পারি। আমি যে বিষয়টা নিয়ে কাজ করি, আমার কন্টেম্পোরারি, আমার সিনিয়র, আমার জুনিয়র কোনো শিল্পী সেটা নিয়ে কাজ করেন না। আমি আন্তর্জাতিক ক্ষেত্রে পঞ্চকবির গান, পুরাতনী গান, নাটকের গানকে পৌঁছে দিয়েছি, এবং সবথেকে বড় কথা সংস্কৃত যে ভার্সান সবগুলো আমি গাই। সুতরাং আমি আমার দেশের সংস্কৃতি সারা পৃথিবীর মাটিতে বয়ে নিয়ে যাচ্ছি, অথচ নিজের রাজ্য থেকে আমি কোনো সমর্থন পাইনি। আমি আশা করব যে আমি যেন মানে আমি আশাবাদী মানুষ, যে আমি অবশ্যই এখন জানি যে আমি হয়তো এখান থেকে অনেক সাহায্য পাবো। আর একটা বিষয় যে আমরা দেখেছি যে সেই সময় অনেক শিল্পীরা যারা বিজেপিতে যোগদান করেছিল, তারপরে তারা দল পরিবর্তন করেছে, এবং আমরা দেখেছি এই 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো ইন্ডাস্ট্রিটাকেই 21শে জুলাইয়ের মঞ্চে তুলে ধরতেন, মানে তুলে রাখতেন। তো এই যে আপনি কোনোদিন তাদের থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ডাক পেয়েছিলেন? ডাক অনেক আগে পেয়েছি, কিন্তু একবার মনে হয় অনেক আগে, এটা 15 সালের আগে, একবার আমাদের সবাইকে নিয়ে গাড়ি করে জেলের কয়েদিদের মতো নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ওটা হচ্ছে 21শে জুলাই না, ওটা 15ই আগস্ট মোস্ট প্রবাবলি, ওই যে রেড রোডে প্যারেডে ওখানে হাঁটলাম, সবাই হাত নাড়ালো এরকম করে সবার মধ্যে ছিলাম। তারপর থেকে ডাক পাইনি খুব একটা না, আমি যদি চেষ্টা করতাম ডাক পেতাম, কিন্তু আমি খুব একটা আগ্রহী বোধ করিনি ওই মঞ্চে। কেন? তখন তো ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন বাঘিনী, লড়াকু বাঘিনী বলা হয়, এবং আপনার ইন্ডাস্ট্রির মানে মোস্টলি 90% শিল্পীরা তারা তখন সেই দলের সঙ্গে যুক্ত। তাহলে আপনার কেন মনে হয়নি যুক্ত হতে? আমার প্রথম কথা, আমার ব্যক্তিগত মত হচ্ছে একজন শিল্পী তার শিল্প নিয়ে ব্যস্ত থাকুক, শিল্পের মাধ্যমেই আমাদের সাধারণ মানুষ চেনেন, দেশে বিদেশে চেনেন, সেই কাজটা করে যাওয়াই ভালো। আর আমি যেহেতু একেবারেই পলিটিক্যাল পার্সন নই, আমি পলিটিক্সটা বুঝিও না, আমার সেই ব্রেনটাও নেই, সেই পলিটিক্যাল পার্সনদের সামনে আমার একটু ভয়ও করে। আর তখন থেকে তো ইন্দ্রনীল সেনের আমি বিরাগভাজন হয়ে গেলাম, কারণ আমি ইন্দ্রনীল সেনের হ্যাঁতে হ্যাঁ মেলাইনি, এবং তার যে নিক্সাস তাদের বিরাগভাজন হয়ে গেলাম, সব মিলিয়ে জায়গাটা হয়তো বা ওই রকমই হয়ে গেল। এবং আমার বিরুদ্ধেও তাদের আরেকটা নেক্সাস ছিল, একজন নেতার স্ত্রী আবার হঠাৎ করে গান গাইতে শুরু করলেন, তার বান্ধবী, তার গুরু, হ্যাঁ, তারা মানে দুটো একটা গান জেনে, তাদের একটা নেক্সাস আছে, আমি নামটা করছি না, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তারা পুরো অ্যাক্সেসটা নিয়ে নিল, যে আমি যদি সামনে যেতাম তাদের হয়তো ওই গুরুত্বটা অনেকটা ক্ষুণ্ণ হয়ে যেত, কারণ আমার গান, আমার কথা বলা, আমার পড়াশোনা, আমার মানুষের কাছে অ্যাপ্রোচ, মানুষ আমাকে ভালোবাসেন, আমার গান ভালোবাসেন, সেই জায়গাটা তারা কেটে দেওয়ার চেষ্টা করলো। মানে কোনো যদি প্রতিদ্বন্দ্বী থাকে তার গোড়াটা কেটে দাও, এই নীতিতে চলে আমি তখন ওই জন্যে সেইভাবে কোনোভাবেই জায়গা পাইনি। আমি এক ইন্দ্রনীল সেন এবং সেই নেতার স্ত্রী, তার ছেলেপুলে, তার আত্মীয় মানে গুরু, তার সাথে একজন হারমোনিয়াম বাজান, এইরকমভাবে তারাই আমাকে পুরোটা সাইড ট্র্যাক করেছে। বন্দ্যোপাধ্যায় এখন তিনি বিরোধী নেত্রী বলবো, কারণ তিনি এখন আর বিধায়কও নয় এবং তিনি কোনো পদেও নেই। বিরোধী নেত্রী হিসাবে তিনি দেখা গেল হাইকোর্টে গেছেন, তিনি এখন আইনজীবীর ভূমিকায় তাকে দেখা যাচ্ছে। এই যে হঠাৎ করে তার নতুন একটা আবির্ভাব হলো, আইনজীবী আবির্ভাব মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বলবেন? কিন্তু আইনজীবীরাই ভালো বলে দিয়েছে যে আসলে না, আমরা পশ্চিমবঙ্গের মানুষরা না এই নাটক দেখতে দেখতে না খুব ক্লান্ত। এই 15 বছর 20 বছর ধরে যে নাটক দেখেছি, এখন মনে হয় না কিছু কাজের কাজ হোক, এই আইনজীবী সেজে ফেললাম, এই গায়ক সেজে ফেললাম, এই হিরোইন সেজে ফেললাম, এই লেখক সেজে ফেললাম, এবং তাতে তার স্থাপক দল কি বাবা করে হাত পালিয়ে দিয়ে এখন তারা আবার
মানে 200% ঘুরে যাচ্ছে। এই নাটকগুলো আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভালোর জন্যই বন্ধ হওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবেন? কারণ এটাই শেষ প্রশ্ন, শেষ প্রতিক্রিয়া। কারণ একটা সময় তাকে নাকি পশ্চিমবাংলার যুবরাজ বলা হতো। যারা বলেছে তারা আজকে সকাল সন্ধ্যে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবে গালি দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাও তো একটা লড়াই ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুইফোঁট ছাড়া আর কিছুই বলা যায় না। তো মানে আগামী দিন আপনার যা যা প্রজেক্ট, একটা বন্দে মাতারাম নিয়েও আপনি কাজ করছেন। 24শে জুলাই আছে অনুষ্ঠানটা। তো এছাড়া এনএবিসিতে যাচ্ছি কয়েকদিনের মধ্যেই বঙ্গ সম্মেলনে, সেখানেও মানে আমাদের এখানকার পঞ্চকবির গান নিয়ে পারফরমেন্স আছে। তারপর বাইরে লন্ডনে আছে কিছু কাজ। এই পরপর দেশে বিদেশে মিলিয়ে অনেকগুলো কাজই আছে। এবং বন্দে মাতরমের একদম প্রথম সুর যেটা, সেইটা ওই দিন পরিবেশন করব 24শে জুলাই। এবং তার সাথে সংস্কৃত আরও কিছু গান, মানে একদম পুরনো সেই বেদের সময় থেকে সেই গানগুলো হবে। এবং আমার একাডেমি আছে, একাডেমির ছেলেমেয়েরাও অনেকে খুবই ভালো গায়, তারাও গাইবে সাথে। সব মিলিয়ে কাজের মধ্যেই থাকে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে কি বলবেন? মানে সত্যি উনি আমাদের মানে মুক্তি দিয়েছেন। ওনার মতো একজন মানে কি বলবো, এত বুদ্ধিমান, এত স্থিতধী, এত কুল হেডেড একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। আমরা যেন সেটা বজায় রাখতে পারি। এবং ওনার খুব খুব মানে একটা ফেয়ার দৃষ্টিভঙ্গি সব জায়গাতে। এবং তথ্য সংস্কৃতি দপ্তর উনি নিজের হাতে রেখেছেন, খুব বাঁচিয়েছেন। হ্যাঁ, আমি শিল্পী হিসেবে বলতে পারি সত্যি মানে অনেকটা রাতের ঘুম না চলে গেছিলো অনেকেরই, আমাদের মানে দেয়ালে পুরো পিঠ থেকে গেছিলো। শুধু যদি বিদেশের কাজ না থাকতো বা বাইরের পশ্চিমবঙ্গের বাইরে কাজ না, মনে হয় সুইসাইড করতাম, এরকম একটা কন্ডিশন করে দিয়েছিল বিগত সরকার। আমার খুবই আশা আছে যে শুভেন্দু অধিকারী দা খুবই ভালো কাজ করবেন এবং তার মন্ত্রিসভায় খুবই যোগ্য মানুষদের দিয়ে ভর্তি। ধন্যবাদ।